স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর নয়, বরং পার্লামেন্টের মেয়াদ 4 বছর হওয়া উচিত। আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমনটাই বলেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দ্রুতই সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি, বরং অংশীজনদের দাবির মুখে বাংলাদেশের পার্লামেন্টের মেয়াদ 4 বছর হওয়া উচিত বলে প্রধান উপদেষ্টা আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন। 4 বছর রেফারেন্সটা আসছে, আপনি জানেন কিছুদিন আগে কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এমন বাস্তবতায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের 4 বছরের মেয়াদ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরে কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে অপরাধ কমার পাশাপাশি কমেছে বিশৃঙ্খলাও। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, অলমোস্ট উই আর অলমোস্ট দেয়ার। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন, আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম দেওয়া হবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পলিটিক্যাল পার্টি। যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এছাড়াও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যার তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, দিয়ারের নিকট পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না, আপনারা দেশটাকে ধ্বংস করেছেন। আমাদের কথা তারা শোনেন না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার, তবে নেই রোডম্যাপ ও কৌশল। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে হতে হবে আরও গতিশীল। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বলে জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। অসাম্প্রদায়িকতা এবং সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে বলা হয়, সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে। নেই কৌশল ও রোডম্যাপ। কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে টিআইবি বলছে, সরকারের নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি। ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি তো 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও বিদেশি ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্ত অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা টিআইবির। আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যা মামলার 13 আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচার কাজ। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোষর। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে, অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া 46তম বিসিএস এর ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবগঠিত সরকারি কর্ম কমিশন। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।
46তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 10,638 জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম BCS 2021-এর আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পারিবারিক বা আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয়ে যেন কেউ চাকরি বঞ্চিত না হয় সেই সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। এছাড়া প্রাথমিকভাবে পুলিশ সংস্কারে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে জানান তিনি। বলেন, কাউকে গ্রেপ্তারের আগে উচ্চ আদালতের নির্দেশনা মানতে এবং যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারের সদস্যদের অবশ্যই ফোনে জানানোর বিধানের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 31শে ডিসেম্বরের মধ্যেই কমিশন পূর্ণাঙ্গভাবে পুলিশ সংস্কারের প্রস্তাবনা সম্পন্ন করতে পারবে বলে জানান তিনি। আইন আছে কড়া আইন সেকশন 54 আর সেকশন 167। 54 হলো যেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট, আরেকটা হলো 167 যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই দুটো বিষয় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত মালিক ওটা সুপারিশ করা আমরা হোম মিনিস্ট্রিও মালিক না, এটা আইন মন্ত্রণালয়ের আইন। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে আমাকে কিন্তু চাকরি হয়নি। তো আমরা এই জিনিসগুলো আমাকে বাদ দিতে সুপারিশ করছি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 9 ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছে ট্রেনের 3 যাত্রী। পরে রাতে পরবর্তী কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সোমবার বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে, সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে, এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইট পাটকেল ছড়ে তারা আহত হন শিশুসহ 3 জন। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে সচিবালয় বৈঠকে বসেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় করিডোরে বসে অনশন শুরু করেন তারা। এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মহাখালী কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান 1 সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকাল 4টা পর্যন্ত আমাদের বলা হয়েছে এটা নিয়ে কমিশন গঠন করা হবে, কিন্তু কমিশন গঠন করার পর এটা ব্রিফিং এর আগে আবার ক্যান্সেল করা হয়েছে। এটা নিয়ে টালবাহানা করতে এখন 12 সদস্য সচিবালয়ে অনশনে বসছে। তার প্রেক্ষিতে আমরা তিতুমির কলেজ সাধারণ শিক্ষার্থী আজকে দিন রাত ভর আমরা অনশনে বসছি। রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল রেলপথ অবরোধ করছি না, আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব। যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। এদিকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা একটা মনে করি যে এটার একটা সমাধান হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কর্তৃত্ববাদী সরকার তাদের সুবিধার্থে ইন্টারনেট শাটডাউন করে যা নাগরিকের সাথে প্রতারণার শামিল। এর মাধ্যমে ভিন্ন মতকে দমিয়ে রাখা এবং সম্প্রদায়গুলোকে বিচ্ছিন্ন করা হয়। দেশ বিদেশের 800 প্রতিনিধির অংশগ্রহণে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনী দিনে কেবল ইন্টারনেট শাটডাউন নয়, বিদ্যুৎ ও কয়লা উৎপাদন, শিক্ষা, চিকিৎসা, রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে আলোচনা হয়।
সাবেক সরকারের আমলে আন্তর্জাতিক কনভারসেশন বে অফ বেঙ্গলের আয়োজন করতে গিয়ে নানাভাবে বাধাগ্রস্ত হলেও এবার তৃতীয়বারের মতো আজ শেষ হতে যাচ্ছে এই আয়োজন। প্রথম সেশনেই আলোচকরা ইন্টারনেট শাটডাউন নিয়ে আলোচনায় যোগ দেন। জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করা এক ধরনের প্রতারণা হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। তারা বলেন কেবল দেশে নয়, বৈশ্বিকভাবে ইন্টারনেট শাটডাউনে নীতিমালা করা উচিত। ইন্টারনেট শাটডাউনটাকে ইউজ করা হয় ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটাকে এটার উপর একটা কন্ট্রোল করার জন্য। ইন্টারনেট ব্যবহারটাকে একটা বৈশ্বিক মানবাধিকার হিসাবে দেখতে হবে এবং নাগরিকের একেবারে প্রাত্যহিক অধিকার হিসাবে দেখতে হবে। এইভাবে ইন্টারনেট শাটডাউন করা যাবে না। সবচেয়ে ভালো হয় যে জনগণ এবং সরকারের মধ্যে যদি একটা বোঝাপড়া হয় যে ইন্টারনেট শাটডাউন ঘটবে না। আলোচনা হয় কোয়াড এবং RCEPর মতো কিভাবে দেশগুলি কানেক্টিভিটি বৃদ্ধি করতে পারে, ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয় গণমাধ্যম ও সিভিল সোসাইটি নিয়েও। Everything can't be left to government funding. Therefore, civil society can engage the corporate world, the government and the people at large and bring them together. অন্যদিকে বাংলাদেশে একটি কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠার জন্য বর্তমান চ্যালেঞ্জ, সুযোগ এবং সুপারিশ নিয়ে আলোচনা করেন বক্তারা। 2030-এর মধ্যে আমাদের কার্বন ফুটপ্রিন্টকে অর্ধেক করে ফেলতে হবে। এটা একটা বিগ গোল, অ্যাম্বিশিয়াস গোল। এটার জন্য আমাদের রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করা দরকার, যেন আসলে গ্রামীণ ফোনের মতন অন্য কর্পোরেটরাও যেন ডাইরেক্টলি রিনিউয়েবল এনার্জি অ্যাক্সেস করতে পারে। শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নই সবার লক্ষ্য, কিন্তু পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে পথ চলা যায় কিনা সেই বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই দেশগুলো এই মুহূর্তে পৃথিবীর ভূ রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক রাজনৈতিক কারণে একটি বিশেষ গুরুত্ব নিয়ে আছে। সেহেতু এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। যেটা গত কয়েক বছর ধরে প্রতিবেশী ভারতের একটা টেনশন আছে এবং সেই টেনশনটা এখনও একটা আমি বলবো খুবই বাজে অবস্থায়, বাজে জায়গায় দাঁড়িয়ে আছে। এই কনফারেন্সে একটা খুবই ক্লোজ ডোর ডায়ালগের আয়োজন করেছিলাম, খুবই হিটেড ডিসকাশন হয়েছে। এছাড়াও 3 দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে জুলাই আন্দোলন সহ সামগ্রিক বিষয়ে নানা রকম সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা হয়। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। সহিংসতার মধ্যে এবার মিয়ানমার থেকে পালিয়ে আরও 56 জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সকালে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার 22 ফাঁড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জারিন তাসনিম জানিয়েছেন, অনুপ্রবেশ করা 56 জন মিয়ানমারের চাকমা তঞ্চঙ্গা সম্প্রদায়ের। তারা উখিয়ায় কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় জড়ো হয়ে আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজিবি এবং পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা দিচ্ছে। এদিকে অনুপ্রবেশকারীরা বলছেন, রাখাইন রাজ্য সংঘাতের কারণে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তারা। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন BHBFCর রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্টের উদ্বোধনী ও স্টার্ট আপ কর্মশালা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে রূপসী বাংলা গ্র্যান্ড হলরুমে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন BHBFCর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান SM আব্দুল হালিম, গভর্নর ডক্টর আহসান H মনসুর, অর্থ বিভাগের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার সহ আরও অনেকে। Renowned and prominent in education and other things. When people are attracted with life, we were your kind presence in this event. Of this project. সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পোল্ট্রি ও পিট শিল্পের নানা প্রতিবন্ধকতায় সংকটের মুখোমুখি হচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলে পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেমিনারে বক্তারা আরও বলেন, পোল্ট্রি শিল্পের সাথে কতজন খামারি জড়িত তার সুনির্দিষ্ট তথ্য নেই। সরকারের কাছে আলোচনায় বক্তারা আরও বলেন, মুরগির বিষ্ঠাও পরিবেশের জন্য ক্ষতিকর। এমন ক্ষতি থেকে রক্ষা পেতে খামারিদের সচেতনতা বাড়াতে হবে। পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে নেদারল্যান্ড সরকারের সহযোগিতার আশ্বাসের কথাও জানান বক্তারা।
আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা নর্থ জোন, ঢাকা সাউথ জোন ও কর্পোরেট শাখাসমূহের উদ্যোগে হজ এজেন্সিসমূহের প্রতিনিধিদের সাথে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, কাজী মাহফুজ করিম সহ অনেকে। এছাড়া বিভিন্ন হজ এজেন্সির মালিক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩ লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। সারা দেশ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ২২,০০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। আঞ্চলিক রাউন্ডগুলো চট্টগ্রাম, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১,০০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে শীর্ষ ২০ জন জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। অনুষ্ঠানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী হাসান মাজহার বক্তব্য রাখেন। অভিভাবকবৃন্দ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, শুভ অপরাহ্ন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।